This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজ। আজকে বড় খবর, ঘরের ভিতর জমা জলে ডুবে মৃত্যু হলো শিশুর। মর্মান্তিক, উত্তর দমদম পুরসভা 13 নম্বর ওয়ার্ডে নরক যন্ত্রণা। খাট থেকে জলে পড়লো 6 মাসের শিশু কন্যা। জলের তলায় উত্তর দমদমের বিস্তীর্ণ এলাকা এখনো। আজকে 2 নম্বর ব্রেকিং, কোন্নগরে কানাইপুরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 3 জন। জমি বিবাদে সুপারি কিলার দিয়ে খুন ধারণা করছে পুলিশ। নিহত তৃণমূল নেতার ব্যবসার পার্টনারও আটক। 3 নম্বর ব্রেকিং, মুখ পোড়ালেন লালু পুত্র তেজস্বী যাদব। গোটা দেশের বড় খবর আজকের। খসড়া ভোটার তালিকায় নাম বাদের অভিযোগ তোলেন তেজস্বী। নাম আছে, প্রমাণ দিয়েছে নির্বাচন কমিশন। বড় খবর। 4 নম্বর ব্রেকিং, বাংলাদেশি শান্তা পালের ভিসার মেয়াদ ফুরোয় 2021-এ। বহাল তবিয়তেই কলকাতায় থাকছিলেন এই শান্তা, যিনি বাংলাদেশি। ভিসা ফুরোলেও বাংলাদেশ ফেরেননি শান্তা। 5 নম্বর ব্রেকিং, এসএসসি দুর্নীতির প্রতিবাদে গান গেয়ে হুমকির মুখে লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনকে হুমকি। মনীন্দ্র বর্মনকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর হুমকি। হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। 6 নম্বর ব্রেকিং, মৃত অর্থনীতি মন্তব্যে ট্রাম্পকে কড়া জবাব মস্কোর। মেদভেদেবের মন্তব্যে চোটে লাল ট্রাম্প। রাশিয়ায় পরমাণু হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আমাদের পরমাণু অস্ত্র আরো বেশি, হুঙ্কার দিয়েছে মস্কো। বড় খবর। ব্রেকিং নাম্বার 7, অপারেশন মহাদেবের পর অপারেশন আখাল। কুলগামে খতম লস্করি তৈবার জঙ্গি হ্যারিস নাজির। দেবসারের জঙ্গলে লুকিয়ে আরো কয়েকজন জঙ্গি। 8 নম্বর ব্রেকিং, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা প্রজ্জ্বলের। প্রজ্জ্বল রেবান্না দেবগৌড়ার নাতি। দেবগৌড়া নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নাতি, একটা সময় এমপিও ছিলেন। 9 নম্বর ব্রেকিং, বারুইপুর পূর্বের ভোটার লিস্টে বাংলাদেশের ভিড়। 102 নম্বর বুথে 32 জন বাংলাদেশি। শুভেন্দু অধিকারীর অভিযোগে শোরগোল পড়ে গেছে। 10 নম্বর ব্রেকিং, ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বন্ডেল গেটে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে দমকলের 11টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। একটা বড় সরকারি প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন বা বোধনের দিনই বিসর্জন দেখলো বাংলা। কার বিসর্জন? আজই পাড়ায় পাড়ায় শুরু হয়েছে 8,000 কোটি টাকা খরচে নতুন সরকারি প্রকল্প, মানুষের সমস্যা সমাধানের প্রকল্প। আমার পাড়া আমার সমাধান। আর ঠিক আজই বিসর্জনের বাজলা বেজে গেল উত্তর দমদমে। ঘরের মধ্যে জমা জলে ডুবে মৃত্যু হলো মাত্র 6 মাসের ঋষিকার। ঋষিকা উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের দেবীনগরের পাপন এবং পূজা ঘোড়াইয়ের মেয়ে। 6 মাস বয়স মাত্র তার। পাপন পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। বিকালবেলা যে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার উপরে 1 ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। পরিমাণ বৃষ্টি, কারণ সবাইকে ঠেকানো যাবে। যে নালা এগুলো সব তৈরি করা যাবে, তৈরি আছে, কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয় সেটা ঠেকাবে কি করে? এই যে শিশুকন্যার মৃত্যু, এর জন্য কার দায়, কি বলবেন? এটা একদম উপরে ভগবান ছাড়া আর কিছু দায় দেওয়ার কিছু নেই। একটা 6 মাসের ফুটফুটে বাচ্চা, মানে সদ্যজাত, খাট থেকে পড়ে ঘরে যে জল ছিল সেই জলে পড়ে মারা গেল। কারণ বাইরে জল ছেঁচে বের করা যাচ্ছে না। কোথায় বের করবেন? বাইরেও তো সমুদ্র।
আর যার কথা শুনছেন তিনি কে বলুন তো? তিনি উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস। আপনি এত কঠিন কি করে হতে পারেন আমাদের প্রশ্ন। আপনার এই কথাটা বলার আপনার রুচিবোধে আটকালো না? আপনি বলছেন ঈশ্বরের দায়, পৃথিবীতে তো সমস্ত বিপদের দায় তাহলে ঈশ্বরের, মানুষ কিছু না করলেই পারে। ওপরওয়ালা নাকি দল আপনার সরকারের ওপরওয়ালা কে জানে? মানুষ কিন্তু বলছে সরকারের ওপরওয়ালাও দায়ী। তার অকাট্য যুক্তি, অঝরে বৃষ্টি হলে জল তো জমবেই, তাহলে এমপি এমএলএ কাউন্সিলর থাকার দরকার কি আছে? ড্রেন থাকে কেন, ক্যানেল থাকে কেন, ড্রেজিং করা হয় কেন, এই জিনিসগুলোর প্রয়োজন কেন? জমা জল, আর সেই জলেই একরত্তি শিশুর মায়ের কোল খালি করলো। একটু দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড দেবীনগর, এবং দেবীনগরে যে রাস্তার যে নিকাশি নালার যে জল, সেই জল কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এবং একটু দেখাবার চেষ্টা করি, যে ঘরে শিশুটি একরত্তি শিশুর যে প্রাণ গেল, সেই ঘরে কিন্তু ইতিমধ্যে গ্রাউন্ড জিরোয় আমরা এসে পৌঁছেছি। ঠিক একটু দেখাবার চেষ্টা করি। এই সেই বিছানা যেখানে একরত্তি 6 মাসের শিশুটি ঘুমিয়েছিল, এবং ঘুমের ঘোরে 10টা, ঘড়ির কাঁটায় তখন 10টা থেকে 10টা 10, এবং সেই সময় কিন্তু ঘুমের অঘরে এই বালিশ ঘুমের অঘরেই কিন্তু এই জলের ওপর পড়ে, এবং পড়েই কিন্তু তার মৃত্যু হয়। এরপরেই তার মা যখন ফিরে আসে দেখে শিশু জলের তলায়। কিন্তু এই ঘটনাটা তো শুধু এই বছরের না, এই ঘটনা তো বহু বছরের। মানুষ যদি চাইতো অনেক আগেই এই ঘটনাটাকে সমাধান করতে পারতো, এই জিনিসটাকে সমাধান করতে পারতো। শুধু আমাদের দেবীনগর বলে কথা না, আমাদের পাশের পাড়া নবনগর, ওইদিকে সুভাষ সরণি, আপনি যেখানেই যাবেন হাঁটুর উপরে জল, গলার মোটামুটি কোমর পর্যন্ত জল। তো এই জল যন্ত্রণাটা মানুষ যাতে না পায়, এটা সবার দেখা উচিত। এটা আমাদের সাধারণ মানুষ হিসেবে সবারই আর্তনাদ। এটা পুরসভা কর আদায় করে, তাহলে জল নিকাশি ব্যবস্থার দায়িত্ব কার? পুর প্রশাসনের। তিনি কি নিয়েছেন? নেননি। যার জেরে মায়ের কোল খালি হতে হলো এই নিকাশি নালার জলে। 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেশা খাল অবধি এই হাইড্রেন হবে। তা সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টর এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে, কানেক্টিং ড্রেন যদি কিছু করা ওর সাথে সাথে হয়, জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে। দেখুন, একই কাউন্সিলর, একটু আগে তার বয়ান আপনাদের শোনালাম, তিনি বলছেন ঈশ্বর ছাড়া এ আর কার হাত বলুন, আর এখন তিনিই আবার সমাধান সূত্র বাতলাচ্ছেন। তার মানে যে পরিকল্পনাটা সরকার বা তাদের প্রশাসন করছে বলে কাউন্সিলর বাবু দাবি করছেন, এই কাজটা আগে করা যেত। যদি করতেন তাহলে এই একরত্তি মেয়েটাকে মরতে হতো না। আসলে সাধারণ মানুষ সমস্ত দুর্ঘটনায় নিজের কপাল চাপড়ায় আর কপালকে দোষ দেয়, তাই আপনাদের মতো জনপ্রতিনিধিরা পার পেয়ে যায়। কেউ দেবে আমার নাতনিকে ফেরত? আমার নাতনিকে কেউ বাঁচিয়ে নিয়ে আসবে? কাকে দোষ দেবো? কাউকে দোষ দেবো নিয়ে, একমাত্র আমার এই কপাল ছাড়া আমার আর কিছু নেই। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। এই সরকারের অদূরদৃষ্টি নীতির কারণেই পাকে চক্রে পশ্চিমবঙ্গে এখন ভগবান ভূত হয়েছে। একটি শিশু খাটে রয়েছে, সেখানেও জল যখন ঢুকেছে, সেটা কেন ঢুকলো সেটা একটা পার্ট, আবার জল ঢুকে রয়েছে সেখানে একটি বাচ্চা রয়েছে, সেখানেও একটু বোধহয় তাদের অভিভাবকদের একটু সতর্ক হওয়া, আমি কোথাও একবারও তাদের কোনো দোষারোপ করছি না, বাট একটু সতর্কতা, একটু সাবধানতা, একটু নজরদারি বোধহয় দরকার হয়। দেখুন, জল জমার সমস্যা কিন্তু নতুন নয়। জল জমার সমস্যা আগে যেখানে হয়তো 5 দিন জমা থাকতো, 4 দিন জমা থাকতো, এখন কোনো কোনো জায়গায় এইভাবে একদম সব ঘটির মতো, কলসির মতো, গরমটাই তাই। সেখানে বড় জল এখন আগে 4 দিন জমে থাকতো, এখন 4 ঘন্টায় নামে। শুনলেন তো শাসক দলের যারা মুখ, যারা জনপ্রতিনিধি, মুখপাত্র, তারা কি বলছেন? তারা এখন সবাই উপদেশ দিতে ব্যস্ত যে ওই শিশুটার অভিভাবকদের কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না, একটু সাবধান হতে হতো। আরে সরকার আগে সাবধান হবে তো। 6 মাসের শিশুর মৃত্যু নিয়ে আপনারা কেউ কান্নাকাটি করবেন না। শোক, রাগ, দুঃখ, অভিমান কিচ্ছুটি করা যাবে না। শাসক দলের মুখপাত্র বলেই দিয়েছেন বাচ্চাটির পরিবারের লোকের একটু সাবধান হওয়া উচিত ছিল। সেটা আপনি না বললেও হতো, সবাই জানে সেটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই ঘরের মধ্যে ঘোরার জায়গা নেই, নড়ার জায়গা নেই।
হয়তো পিছু ফিরেছেন মা বা অভিভাবক যিনি ছিলেন, তখনই ঘটনাটা ঘটেছে। জল জমাটাও কিন্তু বড় ব্যাপার নয়, কিন্তু কলকাতার এলগিন রোডের সরকার পোষিত ক্যাথিড্রাল মিশন হাই স্কুল গত বৃহস্পতিবার থেকে বন্ধ। সেটা কেন? নিশ্চয়ই স্কুলের কারো কোনো অসতর্কতার জন্য। মানে নিশ্চয়ই সরকার তাই বলবে, যেখানে সরকারের কোনো প্রশাসনের খামতি নেই, যাবতীয় দায় স্কুলে। কোনো এই ছাড়া সরকার আর কিছু বলতেই পারে না, প্রশাসন কিছু বলতেই পারে না। শতবর্ষ প্রাচীন ক্যাথিড্রাল মিশন স্কুল, সেই স্কুলে এখন নয়া আতঙ্ক বললে ভুল হবে, কারণ দেওয়ালে হাত দিলেই মারছে কারেন্ট শক। যেভাবে অঝোরে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে, এবং যে ভবনে আমরা দাঁড়িয়ে আছি, আমি একবার সমরকে হলো ছবিটা দেখানোর জন্য, সেখানে ছাদ চুঁয়ে এভাবেই জল পড়ে গোটা বিল্ডিংটির এখন এই অবস্থা, যেখানে দেওয়ালে হাত দিলেই মারছে কারেন্ট শক। আর সেই কারণে, সেই আতঙ্কেই স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে গত বৃহস্পতিবার থেকে। থার্সডে যখন ঘটনাটা ঘটলো সকালে 10টার দিকে, স্কুলকে আমরা যখন রেডি হচ্ছে, তখনই আমাদের যে গ্রুপ ডি স্টাফ তারা বললেন স্যার ওইখানে কারেন্ট মারছে সব। তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসটা টোটাল গার্জেনদেরও আমি ইনফর্ম করে দিই মেসেজ করে, এবং যারা এসেছিলেন তাদেরকে বলে যে এরকম ঘটনা, আমরা তো কোনো রকম বাচ্চাদের কোনো লাইফ রিস্ক তো নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। অলরেডি এখানে ওদের LBS দিয়ে ওরা প্ল্যানও করেছে, কিন্তু এদের কিছু টেকনিক্যাল কারণের জন্য জিনিসটা আটকে আছে। আমি প্রিন্সিপালকে বলেছি যে রোববারে বা সোমবার নাগাদ তারা আসবেন, বসবেন আমার ওখানে, কমিশনারকে সঙ্গে নিয়ে আমরা এই ব্যাপারটা বসে কত দ্রুত সম্ভব, কারণ একটা স্কুলেদের শিক্ষার ব্যাপার আছে, সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে জটটা খুলিয়ে দেওয়া হবে। কেন স্কুল বাড়ি, ইলেকট্রিক লাইন মানে বিদ্যুতের তার লাইন সংস্কার হয়নি, এসব প্রশ্ন করা যাবে না, মানে জনতা প্রশ্ন করতে পারবে না। এসব নিশ্চয়ই স্কুলের কারো গাফিলতি। স্কুলের প্রধান শিক্ষক সিমসন মোল্লার পর যার কথা শুনলেন তিনি কে বলুন তো? কলকাতার মেয়র পরিষদ সদস্য অসীম বসু, এবং ওই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের তিনি কাউন্সিলর। আর MLA কে বলুন তো? এখানকার MLA-র নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি, 90, 95, 1, ওকে 1,10,000। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। 17 সালে এটা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি 10,000 টাকা দিয়ে। আজকে 2025 সালে 8 বছর বাদে সেটা হয়েছে 1 লক্ষ টাকা, মানে বাড়লো হচ্ছে 10 গুণ। এখানে একটা বুস্ট পায় দুর্গাপুজো, তো সেটা কি একটা ইন্ডাস্ট্রি নয়? সেটাতে রাজ্যর গেইনও করছে। দুর্গাপুজোয় সরকারি অনুদান দিতে কত টাকা খরচ হয় বা হচ্ছে, মানে এবছরের হিসেবটা যদি ধরি, সারা রাজ্যের হিসেবটা তো বিরাট। শুধু কাটোয়ার হিসেবটা দেখাই আপনাদের। কাটোয়া শহরে 141টা পুজো রাজ্য সরকারের অনুদান পায়, এটা কিন্তু কাটোয়া শহর বলছি। সেটা ধরে কাটোয়া থানা এলাকার দুর্গাপুজোর অনুদান পায় মোট কতগুলো পুজো কমিটি বা ক্লাব বলুন বা কমিটি বলুন? 569, 569। 1,10,000 টাকা করে অনুদান পেলে কাটোয়া থানা এলাকার পুজোর জন্য সরকারের মোট খরচ কত হচ্ছে? শুধু কাটোয়া থানা এলাকায় যে রেজিস্টার্ড দুর্গাপুজোগুলো হয়, মানে সরকারি খাতায় রেজিস্টার্ড যেগুলো, সেগুলো সবাইকে কত টাকা দিতে হয় অনুদান বাবদ? ফিগারটা ভাবুন, 6,25,90,000 টাকা। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার কাটোয়া না, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার একাংশের মানুষজন কাটোয়া হাসপাতালে তারা চিকিৎসার জন্য ছুটে আসে। অথচ কাটোয়া হাসপাতাল এখন চলছে ধার করে তেলে। আমাদের ওই 2024-25 আর 25-26 ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 6 লাখ টাকার মতো পেট্রোল পাম্পের একটা বিল পেন্ডিং আছে। তো সেই জন্য পেট্রোল পাম্প থেকে আমাদেরকে জানিয়েছে যে এই বিলটা পুরোটা বা অ্যাটলিস্ট কিছুটা ক্লিয়ার না হওয়া অবধি ওনারা আমাদেরকে প্রোভাইড করতে পারবেন না এই মুহূর্তে। গত 17-18 সালে যখন ওখানকার কিছু বাকি এখনও বকেয়া আছে, যেটা গত মাসে সুপারডা পেমেন্ট করেছিলেন 1.5 লক্ষ টাকা মতো, কিন্তু ওখানে বাকি ছিল প্রায় 5,32,000 টাকা। সেখানে 1.5 লক্ষ টাকা বাকি বাদ গেছে দিয়ে এখনও প্রায় 3,80,000 টাকা মতো এখনও ওখানে ডিউ পড়ে আছে। তাহলে ওইদিকে 3,80,000 টাকা, এদিকে 6,86,000 টাকা
টোটাল প্রায় 11 লাখের কাছাকাছি বা উপরে এরকম হয়ে যাচ্ছে। তাহলে কি এই যে ডিজেলের যে বকেয়া বিল রয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালের, এর জন্যই কি রুগীরা সমস্যায় পড়বে? আর কেনই বা সরকারের উদাসীনতা, সরকারের অবহেলা এই বকেয়া যে ডিজেলের বাবদ যে বিল বাকি রয়েছে তা পরিশোধ করার ক্ষেত্রে উঠছে এমনই প্রশ্ন। সুপার বললেন বেশ ঠিক আছে, আমি ফাইল করে দেবো স্বাস্থ্য ভবনে, দেখি কতটা কি ব্যবস্থা করা যায়। তা আপনি টোটালি তেলটা বন্ধ করেন না। আমাদের ধরুন কিছু সেন্সিটিভ ডিপার্টমেন্ট আছে, এসএনসিউ ফেসএনসিউ, বাচ্চাদের ক্ষেত্রে ওদের জেনারেটরের উপর ডিপেন্ডেন্ট হয়। তাতে আমরা বললাম বেশ ঠিক আছে, আমরা আপনাকে 15 দিন টাইম দিলাম, আপনার হসপিটালে যেন বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তার জন্য 150 লিটার তেল আমি আপাতত দিচ্ছি, যে জেনারেটরটা চালান। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? একটা সরকারি হাসপাতাল চলছে পেট্রোল পাম্প মালিকের সদিচ্ছার ওপর। আসুন অঙ্কটা একটু মিলিয়ে নিই। কাটোয়া থানা এলাকায় 569টা পুজো কমিটিকে অনুদান দিতে সরকারের খরচ হচ্ছে 6,25,90,000 টাকা। আর কাটোয়া মহকুমা হাসপাতাল, যার ওপর অসংখ্য মানুষ নির্ভর করেন, তার ডিজেলের বিল মিটিয়ে হাসপাতাল চালু করতে খরচ 10,66,000 টাকা। মানে হাসপাতাল চালু রাখতে। দুটো অঙ্কের একবার কম্পারেটিভ স্টাডি করে দিন, তুলনামূলক আলোচনা করুন। তেলের বিল মেটানোর টাকা নেই, কিন্তু পুজোর অনুদান বেড়েই যাচ্ছে। এরপর বিরোধীরা তো বলবেই। এই যে ক্লাবের 7 বছরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুজোর সময় বাড়িয়ে চলেছে অনুদানের পরিমাণ, অর্থাৎ জীবন বিপন্ন হোক তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু অনুদান দিয়ে ক্লাবগুলোকে আটকে রেখে তার ভোট ব্যাংকটাকে ঠিক রাখা, এটাই হচ্ছে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাজ। তেলা মাথায় তেল পড়ে যাচ্ছে, তাই তেল না ঠিক জায়গায় যাচ্ছে না। কিছুদিন আগে আপনাদের এই মেরে কেটে 1 সপ্তাহ একটা ঘটনা দেখিয়েছিলাম। শিলিগুড়িতে উত্তরবঙ্গে পুলিশ চেজ করছে যারা এটিএম ডাকাত তাদের। এবার থানার যিনি গাড়ি চালক তিনি বলছেন সারা রাতে 6 লিটার বরাদ্দ, এখন যদি 30 কিলোমিটার পিছু ধাওয়া করে ধরতে হয় তাহলে তো চোর পকার পার এমনিতেই, গাড়ি নিয়ে পুলিশ চেজ করতে পারেনি। সেক্ষেত্রেও কিন্তু তেল ঘাটতির ব্যাপারটা ছিল। আমাদের কথা হচ্ছে কি জানেন তো, আমরা গোদা বাংলা কথায় বলছি TV9 বাংলার তরফে, জনতার দাবি তেলা মাথায় তেল দেবেন না, যেখানে তেল দিতে হয় ঠিক জায়গায় দিন, মানুষ বাঁচবে। বিরোধীদের কথায় একদম কান দেবেন না। মুখপাত্র কি বলছেন সেটা জানা খুব জরুরি, শুনে নিন। পুজোর ভাতা তার সঙ্গে দয়া করে অন্য জিনিস মেলাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। সেই টাকাগুলি পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন দোকান বাজার শিল্পে খরচা হচ্ছে, এখানে ফিরে আসছে সরকারের কাছে, বাংলায় থাকছে। ফলে এটা সম্পূর্ণ অপব্যাখ্যা করছে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, রাজ্য কংগ্রেসের একাংশ। মানুষ জানেন পুজো অর্থনীতি কি জিনিস। এটা শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র উৎসব নয়, এটা বাংলার বৃহত্তম অর্থনীতি। এই মুখ্যমন্ত্রীর আমলে 8,200 সরকারি স্কুল বন্ধ হয়েছে। কেউ পাবে আর কেউ পাবে না, শুধুই তেলা মাথায় তেল পড়বে। ক্লাবগুলো পুজোয় লাখ লাখ টাকা পাবে, কোনো অডিট হবে না। হ্যাঁ, এই প্রশ্ন তুলছি কারণ এই প্রশ্ন তোলা, যে টাকাটা দেওয়া হয় সেটা পাবলিক মানি। কতগুলো ক্লাব পায়, তার থেকে সাধারণ মানুষের জনসংখ্যা যেটা, সেটা অনেক বেশি। তাদের কাছে সরকারকে তো জবাবদিহি করতেই হবে, কে কি খরচ করলো তার হিসাব তো দিতেই হবে। এ টাকা যখন ছিল না তখনও মানুষ দুর্গাপুজোয় প্রাণ ভরে আনন্দ করত। আনন্দ টাকা দিয়ে হয় না। পরিকাঠামো সমস্ত জলাঞ্জলি যাবে। বর্ষা তো দেখিয়ে দিয়েছে তৃণমূলের উন্নয়ন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। মাঝে আর 7-8-9 মাস পর আমাদের রাজ্যে ভোট। সরকার সবুজ সাথী সাইকেল দিয়েছে, রাস্তা দেয়নি। স্কুল পড়ুয়াদের জুতো দিয়েছে, কিন্তু সেই জুতো হাতে নিয়ে চলতে হচ্ছে। পাকা রাস্তা দেয়নি বহু জায়গায়। স্কুল দিয়েছে, পর্যাপ্ত শিক্ষক দেয়নি। পুরোটা এখন না ঘন্ট চচ্চড়ি। হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না। জামুরিয়ার বাগশিমুলিয়া গ্রামের মাধ্যমিক স্কুলে একবার যদি কোনোভাবে পৌঁছে যান, মনে হবে সত্যিই হাঁসটারু। কোনো ব্যাকরণ ছাড়াই চলছে একটা স্কুল।
ফিজিক্সের শিক্ষককে যদি ক্লাসে গিয়ে বাংলা ভাব সম্প্রসারণ বোঝাতে হয়, বা ধরুন যদি সংস্কৃতের শিক্ষিকাকে বিজ্ঞানের ক্লাসে পাঠানো হয়, তাহলে আবোল তাবোলই তো হবে। আমি নিজে সংস্কৃতের টিচার, কিন্তু আমাকে অঙ্ক ক্লাসও নিতে হয়। আমাদের কখনো কখনো ইংরেজি ক্লাসটাও সামলাতে হচ্ছে, কখনো অঙ্কের ক্লাসও করতে হচ্ছে। যে বিষয়টাতে আমি দক্ষ নই সেই ক্লাসগুলোও আমাকে মাঝে মাঝে যেতে হয়। অঙ্ক নিতে হয়, ভূগোলও নিতে হয়, মানে আর্টসের টিচারকে সায়েন্সের ক্লাস নিতে হয়, না হলে বাচ্চারা একদম পুরো সাফার করবে এটার জন্য। বাচ্চাদিকে কোনো রকমের ক্লাসটা আমরা করাতে পারি, কিন্তু যতটা এফিসিয়েন্সি দিয়ে করানো উচিত, যতটা আমরা রেজাল্ট আশা করি, ততটা রেজাল্ট আমরা পাই না। বাংলা সেকশনের ইংরেজির কোনো টিচার নেই, হিন্দি সেকশনে ইংরেজি অঙ্ক কোনো দুটো সাবজেক্টের টিচার নেই, বাংলা সেকশনে ম্যাথে সেইভাবে টিচার নেই। একজনই সায়েন্স গ্রুপের টিচার আছেন, উনি একাই যতটা পারছেন। মানে বুঝতেই পারছেন, পুরোটাই জোড়া তাপ্পি। চলতে হয় তাই চলছে। শিক্ষকের সংকটে ভাষারও সংকট। হিন্দিতে যিনি স্বচ্ছন্দ নন, তাকে যদি হিন্দি মাধ্যমে ক্লাস করাতে হয়, সবটাই বকচ্ছপ, জগা খিচুড়ি অবস্থা। আমি এই স্কুলের একমাত্র পদার্থবিজ্ঞান এবং অঙ্কের শিক্ষক, আর কোনো শিক্ষক নেই। এবার আমাকে হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম, দুটো মিডিয়ামের স্টুডেন্টদিকে দেখতে হয়। আমি মানে হিন্দি মিডিয়ামটা আমার মাতৃভাষা নয়, তাও মানে কোনোভাবে কাজ চালাতে হচ্ছে। ছাত্রছাত্রী এখানে হিন্দি বাংলা মিলিয়ে 528 জন। এবার যদি কোনো নতুন নিয়োগ না হয়, যতক্ষণ পর্যন্ত নতুন শিক্ষক না পাচ্ছি, আমাদের এই সমস্যার মধ্যেই চলতে হবে। নন টিচিং স্টাফ যারা আছেন তাদেরকে নিয়েই আমরা ম্যানেজ করে স্কুল চালাচ্ছি, অনেক সময় তাদেরকেও ক্লাসে পাঠাতে হয়। রিটায়ার্ড করছি তো টিচাররা প্রত্যেক বছর, তাহলে যে জায়গাগুলো ভ্যাকেন্ট হচ্ছে সেই জায়গাগুলো পূরণ হচ্ছে না। 11 সালের পর থেকে আপনার রিক্রুটমেন্ট প্রায় বন্ধ। একটা হয়েছিল, তার যে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আর একটা হয়েছিল যে ওই ট্রান্সফার, সেই ট্রান্সফারের ফলে সবাই গ্রামীণ এলাকা ছেড়ে নিজের সামনে জায়গায় যেতে গিয়ে স্কুলগুলো, বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলো যেখানে গরিব মানুষের ছেলেমেয়েরা পড়ে, একবারে মানে চরম অবস্থায় পৌঁছে গেছে। শুধু স্কুলের ভিতরেই সমস্যা নয়, স্কুলের বাইরের সমস্যাতেও জেরবার পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রায় 50 বছরের পুরনো স্কুল, অথচ আজও পাকা রাস্তা তৈরি হলো না। আমাদের স্কুলটা প্রায় 50 বছরের উপরে বয়স হয়ে গেল, কিন্তু এখনো অবধি এখানে কোনো সরকারি কোনো রাস্তা বলুন বা কিছু কোনো ব্যবস্থা নেই। সাইকেল নিয়ে আসতে যাতে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাস্তাগুলো অনেক গর্ত হয়ে গেছে এবং জল কাদা পিচ্ছিল সব হয়ে আছে। মানে আসা যাওয়া করতেই আমাদের একটা চিন্তা, সে একটা কারণ আছে। বাচ্চারাও আস্তে আস্তে পড়ে যাচ্ছে কাদার মধ্যে, আমরাও গাড়ি নিয়ে আসছি, আমাদেরও নানান সমস্যা হচ্ছে। মানে হেঁটে আসারই উপযুক্ত নয়, সেখানে তো সেই প্রত্যেক দিন একটা বিপদে ঝুঁকি নিয়ে ছেলেমেয়েরা আসছে, আমরাও আসছি। আমাদের এই যে বাক্সমুলিয়ার যে স্কুল, সেই স্কুলের প্রধান রাস্তা, মানে ওই রাস্তা দিয়েই সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে যায়। সেই রাস্তা ভেঙে চুরে গেছে। এইরকম শুধু যে বাক্সমুলিয়া তাই নয়, গোটা জামুরিয়া এলাকা যদি আপনারা ঘোরেন তাহলে দেখতে পাবেন যে প্রায় প্রত্যেকটা রাস্তা, সে আমাদের জামুরিয়া শিল্পাঞ্চল নামেই, কিন্তু কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। জামুরিয়ার বিধায়কের দাবি এবার রাস্তা সংস্কার হবে। 78 লক্ষ টাকা অনুমোদন করার কথাও জানিয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে আমরা জানতে পারি বিধায়কের দাবি ঠিক নয়। উনি স্কুলে যাওয়ার রাস্তা অনুমোদনই করেননি। কেন? টাকা নেই। আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে না। লক্ষ্মীর ভান্ডার লাগালে তো আমাকে পেয়ে দিয়ে দিবেন, কেটে দেবো। ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেড়ে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, রায়গঞ্জের এই ভিডিওর সঙ্গে সরাসরি জামুরিয়ার কোনো সম্পর্ক নেই। বঙ্গের দুই আলাদা প্রান্ত। কিন্তু রাজ্যের একজন সরকারি আধিকারিক যদি বলেন লক্ষ্মীর ভান্ডার ছাড়লে রাস্তা পাবেন, তাহলে ভাবতে তো হয়ই। যদি লক্ষ্মীর ভান্ডারে রাস্তা আটকে যায়, তাহলে দুর্গা পুজোয় ক্লাবগুলো 1,10,000 করে অনুদান পায় কোন ভান্ডার থেকে? উনি এমনভাবে বলছেন যে কোনো যার প্রয়োজন নেই তাকেও যেন তিনি দিয়ে দেবেন। 40,000 ক্লাবকে গত বছর ছিল 85,000, এবছর 1,40,000 টাকা, 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। অন্য কোথাও থেকে কালেকশন করতে গেলে মাথার গাম পায়ে ফেলতে হয়, তার জায়গায় এই যে সরকারের পক্ষ থেকে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, এটা খুবই সাহায্য হলো আমাদের জন্য। আমি বলছি 2016-17 সালের আগে কি আমাদের পশ্চিমবাংলায় কি দুর্গাপূজা হতো না? নিশ্চিতভাবে দুর্গাপূজা হতো। তাহলে তখন তো এই অনুদানের প্রয়োজন ছিল না। আচ্ছা, এইগুলো যদি উনি ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতেন, আমাদের পশ্চিমবাংলায় গত ফিনান্সিয়াল ইয়ারে 8,300 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেই স্কুলগুলোতে বাচ্চাগুলো সব ড্রপ আউট হয়েছে। সেই বাচ্চাগুলো যাবে কোথায়? যেগুলো প্রাথমিক কাজ হওয়া দরকার, অর্থাৎ রাস্তাঘাট বানানো, স্কুলগুলোকে রিপেয়ার করা, স্কুলে মাস্টার দেওয়া, মানুষের যেগুলো বেসিক চাহিদা, সেই বেসিক চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
রাস্তাটা কেন হবে না? এত মানে রাস্তাঘাট চারিদিকে হচ্ছে, অনেক অনুদান পাওয়া যাচ্ছে, রাস্তাটা কেন হবে না? রাস্তাটা হোক। আসলে রাস্তাটা হয়েই বা কী করবে, কারা যাবে সেই রাস্তায়? বাঘশিমুলিয়া আদিবাসী এবং মুসলিম অধ্যুষিত জায়গা, সেখানে আপনার বাচ্চারা স্কুলেই যেতে পারছে না, কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না, কোনো রাস্তাঘাট নেই। আমরা বলতে চাইছি সরকারের এটা কাজ নয়, বেসিক যেগুলো মানুষের চাহিদা তার উপরে নজর দিক। কখনোই সস্তার রাজনীতি যেন সরকার যেন না দিকে এগোয়। মানুষের যেটা প্রয়োজন সেটা সরকার করুক। আসলে এটাকে ওনারা বন্ধ রেখে দিচ্ছেন, বেসরকারিকরণ হোক, এটাই ওনারা চাইছেন। সত্যি কি বাংলার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতেই তুলে দেওয়া হবে? ধীরে ধীরে সেদিকেই ঠেলে দেওয়া হচ্ছে। না হলে স্কুলগুলো নিয়ে রাজ্য সরকারের মাথা ব্যথা থাকবে না কেন? স্কুল শিক্ষা নিয়ে মানে ছোটদের শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আদৌ কোনো মাথা ব্যথা আছে? চলুন আপনাদের আরেকটা স্কুলে নিয়ে যাই, বাঁকুড়ার কেঞ্জাকুড়া লাগোয়া ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়। গোটা স্কুলটাই বেহাল। এরা সকলেই বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়ার ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া। কেউ ক্লাস 1-এ পড়ে, কেউ ক্লাস 2-এ, কেউ ক্লাস 3, কেউ বা ক্লাস 4। প্রত্যেকের হাতে জুতো। কিন্তু কেন তাদের হাতে জুতো করে স্কুলে আসতে হচ্ছে? সরকারিভাবে প্রত্যেক স্টুডেন্ট তারা জুতো পেয়েছে, কিন্তু সেই জুতো পরে তারা স্কুলে আসতে পারে না। বাড়ির যে জুতো পরে তারা স্কুলে আসে সেই জুতোও তাদের হাতে। তুমি সরকারি জুতো পেয়েছো? স্যার জুতো মানে বুট পেয়েছি। হ্যাঁ, সেটা পরে আসোনি কেন? কাদা বলে আসেনি, কাদা লাগে যাবে। তো এটা বাড়ির জুতো পরে এসছো? হ্যাঁ। তো এখন হাতে কেন? এখন কাদা আছে বলে কাদা ছিটকে। তুমি হাতে কেন জুতো নিয়েছো? কাদা লেগে। তো এমনি করেই প্রতিদিন স্কুল আসো? হ্যাঁ। তো কাদায় পড়ে যাও মাঝে মধ্যে? হ্যাঁ। কতটা কাদা? অনেকটা। জামা কাপড়েও লেগে যায়? হ্যাঁ। তাহলে স্কুলে আসো কি করে? কাদার মধ্যে। তোমাদের মাস্টারমশাই কজন আছে? দুজন। দুজন কি করে 4টা ক্লাস হয়, 5টা ক্লাস? একজনে 2-3টে ক্লাস পড়ে। হ্যাঁ, কিভাবে হয় ওটা? সবাই মিলে পড়িয়ে দেয়। হ্যাঁ, স্যার পড়ায়। একটা ক্লাসে কজন করে বসো? একটা ক্লাস 10-15 জন বসি। কোন কোন ক্লাস বসো একটা ক্লাসে? 2, 3, 4, 5, 4। সবাই একসঙ্গে বসে ক্লাস করো? হ্যাঁ। তাতে পড়া হয়? হ্যাঁ। তোমাদের প্রত্যেকের হাতে জুতো, তোমার হাতে জুতো কেন? কাদার জন্য। হ্যাঁ, কাদার জন্য। কাদার জন্য? তো এই জুতো হাতে স্কুলে আসতে হয় তোমাদের? হ্যাঁ। প্রতিদিন? হ্যাঁ। কেন? কাদার রাস্তা নেই? না। ঢালাই রাস্তা নেই? না। স্কুলে ক্লাস টিচাররা পড়াতে পারেন ঠিক করে? না। হ্যাঁ, আরেকটা স্যার চাই। কেন? কারণ দুটো স্যারের ভালো পড়াতে লাগে। কেন পড়াতে পারে না কেন? কেন অত ছিল বলে। আর একটা ক্লাসে কটা করে ক্লাস বসে? একটা করে 3 আর 4 একটা ক্লাস, আর শিশু 1, 1 আর 2। আর স্কুলের বিল্ডিং কেমন অবস্থা? তোমাদের টয়লেট আছে, বাথরুম আছে? না। বাথরুম নেই? না। জল কোথা থেকে নাও? খাবার জল টিপকল। জলটা খেতে পারো? হ্যাঁ। তাহলে কোথা থেকে জল আনো? ঘর থেকে। এই মুহূর্তে আপনাদের একটা ব্রেকিং নিউজ দেবো, এটা সত্যি বড় খবর। বারবার দুর্যোগ, এবছর আগেই শেষ অমরনাথ যাত্রা। 7 দিন আগেই বন্ধ অমরনাথ যাত্রা। এবার 9 আগস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত অমরনাথ যাত্রার দিন ধার্য করা ছিল, কিন্তু টানা বৃষ্টির জন্য বারবার অমরনাথ যাত্রায় ব্যাঘাত হচ্ছে। 31শে জুলাই থেকে বন্ধ পেহেলগাঁও রুট, এবার বন্ধ করে দেওয়া হলো বালতাল রুট। এবছর 4 লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় যান। এই যে ছবি দেখছেন, আমাদের প্রতিনিধি তন্ময় মুখোপাধ্যায় তার পাঠানো এই ছবি। বারবার দুর্যোগ, এবছর আগেই শেষ হয়ে গেল অমরনাথ যাত্রা। 7 দিন আগেই বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। এবছর 9 আগস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত যাত্রা হওয়ার দিন ছিল, কথা ছিল। টানা বৃষ্টির জন্য বারবার অমরনাথ যাত্রায় ব্যাঘাত হচ্ছে, ফলে 31শে জুলাই থেকে বন্ধ পেহেলগাঁও রুট, এবার বন্ধ বালতাল রুট। এবছর 4 লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় যান। কিছুক্ষণ আগে এই ছবি তুলেছেন আমাদের প্রতিনিধি তন্ময় মুখোপাধ্যায়।
চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।